আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, মাহবুব লার্নিং লাইব্রেরি থেকে আমি মাহবুব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে থেকে আমি এক্সেলের এ টু জেড কনসেপ্টের উপর কিছু সিরিজ টিউটোরিয়াল দেওয়া শুরু করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে নতুন নতুন কোনো টিউটোরিয়াল আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন। কিংবা এক্সেল ছাড়াও আমি আরো টেকনোলজি রিলেটেড আরো টিউটোরিয়াল গুলো আমি দেওয়া শুরু করব। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আজকে টিউটোরিয়ালে আমি এক্সেল কিভাবে শুরু করব সেটা দেখাচ্ছি। দেখুন, আমাদের কাজের ক্ষেত্রে এক্সেলের গুরুত্বটা প্রফেশনাল লাইফে অনেক অপরিসীম। কারণ এক্সেল দিয়ে এমন কোনো কাজ নাই যে করা যায় না। এবং আমরা যা জানি, এক্সেল একটা সমুদ্র মতো বলা চলে। তো আমাদের প্রফেশনাল ক্যারিয়ারে এক্সেলের গুরুত্বটা বিজনেস ডাটা অ্যানালাইসিসে কিংবা বিজনেস পোর্টফোলিও অ্যানালাইসিস কিংবা বিজনেস ট্রেন্ড করার জন্য প্রফিট এন্ড লস স্ট্যাটাস, আপনার বিজনেসের স্ট্যাটাসটা দেখার জন্য উইথিন সেকেন্ডের মধ্যে সেটা আপনাকে এক্সেলেই আপনি রেজাল্টটা বের করে দিতে পারবে। সেজন্য আমাদের এক্সেলের স্কিলনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে যেখানে 2000 আর আপনার 10-এ এক্সেলে ছিল 360টা ফর্মুলা, সেটা 2016-তে এসে 484টা ফর্মুলা ইনক্লুড হয়েছে। নতুন করে আরো যেগুলো ইনক্লুড হয়েছে, মোট ইন টোটাল 484টা ফর্মুলা ইনক্লুড হয়েছে। সো বুঝতেই পারছেন দিন দিন এর গুরুত্বটা কিভাবে বেড়ে যাচ্ছে। তো আমি আজকের টিউটোরিয়ালে আমি শুরু করছি এক্সেল আমরা কিভাবে শুরু করব, বেসিক থেকে শুরু করছি। তো সেটা দেখার জন্য আমি প্রথমে আমরা দুভাবে এক্সেল শিটটা ওপেন করতে পারি। একটা হচ্ছে আমি নিউতে গিয়ে এখান থেকে মাইক্রোসফট এক্সেল সেটাও শিট ওপেন করতে পারি, অথবা এখানে আমি অফিস লিখলাম, এই যে এখানে এক্সেল 2013 আমার এটা, যার আপনাদের ভার্সন যেটা সেটা এখানে শো করবে। তাহলে আমি শুরু করছি এভাবে। এখানে দেখুন আমার এক্সেল শিটটা ওপেন হচ্ছে। আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করতেছি। এখানে এখানে শিটটা, আমার একটা ওয়ার্কশিট আছে সেটা তার সাথে ওপেন করছি। আমি এখানে রিসেন্টে গিয়ে আরেকটা শিট যেটা আছে ওপেন করছি। তাহলে দেখুন, আমার প্রথম হচ্ছে আমরা এক্সেলের স্ক্রল বার গুলা, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটাই স্ক্রল বার এখানে আমাদের শো করছে। এখানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল, আর এটাকে বলে ফর্মুলা বার। আর এক্সেলের একটা ফাইল কিভাবে ওপেন করতে হয় সেটা তো আমি আপনাদেরকে দেখালাম। এখানে আমাদের বিভিন্ন, এখানে আছে যে একটা ফাইল ওপেন করার সময় আমরা কিভাবে ওপেন করতে পারি সেটা এখানে কতগুলো ট্যাব আছে দেখেন। এগুলাকে বলে, প্রথম হচ্ছে আমরা একটা ফাইল ইন্ট্রোডিউস করার পর এখানে এক্সেলে দেখুন আমার নরমাল যেটা হচ্ছে, এটা হচ্ছে এক্সেলের দুইটা পড়া, একটা হচ্ছে এটাকে বলে ওয়ার্কশিট, এবং ওয়ার্কশিটের মধ্যে সরি, এটাকে বলে একটা ওয়ার্কবুক। ওয়ার্কবুকের মধ্যে এখানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা শিট একটা ওয়ার্কবুকের মধ্যে। আমাদের কাজগুলো করার জন্য এটাকে বলে শিট। এখন আমি দেখাবো একটা ফাইল কিভাবে সেভ করতে হয় কিংবা সেভ এস করতে হয়। তার মানে আমি এখানে বুঝতে যাচ্ছি হচ্ছে যে সেভ এবং সেভ এজ এর মধ্যে তফাৎটা কি সেটা বোঝাচ্ছি। সেভটা হচ্ছে আমি যখন কোনো কাজ করব নতুন একটা ফাইলে, ধরুন আমি এই ফাইলটাতে কোনো কাজ করব, তাহলে নতুন করে কোনো ফাইলে যদি কোনো কাজ করি যে কোনো এন্ট্রি দিয়ে, এটাকে যদি আমার সেভ করতে যাই, তাহলে আমার ফাইলের নাম দিয়ে এখানে আমি সেভ করব। এই যে লোকেশনটা ফাইলে যায়, এখান থেকে আমি ফাইল থেকে কোথায় যাব, সেভে যাব। সেভে যাওয়ার পরে ব্রাউজ দিয়ে আমি এখানে শিটের একটা নাম লিখলাম। এখন আমার ডেস্কটপে আমি লোকেশনটা ধরিয়ে দিলাম, এখানে নাম দিলাম একটা সেলস ওয়ার্ক। এটা হচ্ছে আমার ফাইলটাকে আমি জাস্ট সেভ করলাম। এখন দেখুন আমার
এই যে সেলস নামে একটা ফাইল ডেস্কটপে আমার সেভ হয়ে গেল। সরি, আমি লোকেশনটা হয়তো, আমি ধরুন একটা ফাইল ওপেন করছি এখানে, নিউ নিউ ফাইলে গেলাম। তাহলে যে আমি নতুন একটা ব্ল্যাঙ্ক শিট নিই, দেখুন এখানে আমি কিছু ডাটা এন্ট্রি দিলাম। এন্ট্রি দেওয়ার পর এই ফাইলটাকে আমি সেভ করব। ফাইলে যে সেভ দিব, লোকেশনটা আমি দিলাম ব্রাউজে, যে আমি এখানে দিলাম ডেস্কটপে যে আমি এখানে সেলস ডাটা, এই যে দেখুন সেলস ডাটা একটা নামে একটা ফাইল সেভ হয়ে গেল। এখন সেভ হচ্ছে, আমরা নতুন করে কোনো ফাইল যখন আমি আহ, একটা ফাইলে নতুন একবার ব্ল্যাঙ্ক একটা শিটে যখন কাজ করব, কাজ করার পরে সেই ফাইলটাকে আমাকে কোথাও যদি আমার এই কাজটাকে যদি সেভ করতে হয়, তখন আমরা সেভ অপশনটা ব্যবহার করব। আর যদি আমার এক্সিস্টিং একটা ফাইলে আমি কাজ করি, ধরুন আমার যে ফাইলটা আমার সেলস ডাটা আছে, এটাতে আমি কাজ করেছি, কাজ করার পরে এই একই ফাইলের ডাটাটাকে আমি এই একই ফাইলটাকে আমি ইচ্ছা করলে ডিফারেন্ট নামে আর একটা নতুন একটা নাম যদি নেই, নতুন ভাবে কাজ করি, এভাবে কাজ করলাম নতুন করে ডাটা ইনপুট দিয়ে, তখন সেক্ষেত্রে আমি সেভ এজ ব্যবহার করব। দ্যাট মিনস সেভ এজ ব্যবহার করলে আমার আগের যে শিট আমি কাজ করলাম, দেখুন এটাকে আমি যদি দেই নিউ নিউ সেলস ডাটা দিলাম, তাহলে দেখুন আমার এখানে নিউ সেলস ডাটা, আমি আগের সেলস ডাটায় অনলি একটা ডাটা সেভ করেছিলাম সেজন্য, কিন্তু এটাতে যখন কাজ করে আমি সেভ এজ দিয়েছি, তখন ওই সেভ এজ যে ফাইলটা, ফাইলে আমি যে ফাইলে কাজ করেছিলাম, এটা সেভ এজ দেওয়ার কারণে নতুন ফাইল ক্রিয়েট হয়ে আমার এক্সিস্টিং ডাটাটা রিপ্লেস না করে সে নতুন ফাইলে সেভ এজ করলো। তাহলে সেভ এবং সেভ এজ এর মধ্যে তফাৎ হচ্ছে, সেভ হচ্ছে আমার একটা ফাইলের মধ্যে ব্ল্যাঙ্ক একটা ফাইলে যখন কাজ করে আমি ডাটাটা সেভ দিব, তখন এটাকে বলে সেভ। আর অন্য একটা ফাইল কিংবা এক্সিস্টিং একটা ফাইলে যখন কাজ করে আমি নতুন ভাবে আলাদা জায়গায় সেভ করতে যাব, সেটাকে বলে সেভ এজ। তখন নতুন যে ডাটাটা আমি নতুন ভাবে আরো ডাটা ইনপুট দিয়ে যেটা আমি সেভ এজ করলাম, সেটা নতুন ফাইলে গিয়ে সেভ এজ হবে, বাট পুরাতন যে ফাইলটা আছে সেখানে আমার ডাটাটা রিপ্লেস করবে না। তাহলে সেভ এবং সেভ এজ এর মধ্যে ডিফারেন্ট হচ্ছে এই জায়গায়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা রিনেম এবং ইনসার্ট এবং ডিলিট করব কিভাবে একটা শীটকে, তাহলে আমি এটা দেখাচ্ছি। আমার ধরুন একটা শীট আমি প্রথম রিনেম করলাম, এটাকে আমি রিনেম করলাম। আমি রিনেমের জন্য কি করতে হবে, এক্সেল শিটে আমাদের আহ, একটা এক্সেল শিট ব্ল্যাঙ্ক শিট যখন আমি ওপেন করব, তখন আমি ইনসার্ট যদি করি, একটা ফাইলকে একটা শিটকে যদি ইনসার্ট করার জন্য আমাকে কি করতে হবে, এখানে যে ইনসার্ট করব, ইনসার্ট ইনসার্টে যে ইনসার্ট ওয়ার্কবুক বুকও করতে পারবো এবং স্প্রেডশিট এই নতুন করে আর একটা জায়গায় করতে পারবো। তাহলে আমি এটাকে ধরে এখানে এখানে দেখুন, আপনারা এখানে আমি আরেকটা শিট ওপেন করলাম, তাহলে আমি কন্ট্রোল চেপে অথবা এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে নিউ শিট, এই যে প্লাস চিহ্নের জন্য নিউ শিট, তাহলে আমার নিউ ইনসার্ট নিউ একটা শিট জেনারেট হয়ে গেল সেখানে। আর যদি আমি এটা ডিলিট করি, এই যে দেখুন আমি এখানে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করলে যতগুলো শিট আমি ইনসার্ট করতে চাবো এখানে হয়ে যাবে। আবার আমি ইচ্ছে করলে কন্ট্রোল চেপে এগুলাকে আমি, এই যে কন্ট্রোল চেপে এগুলাকে আমি একসাথে আবার ডিলিট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে ডিলিট। অর্থাৎ কন্ট্রোল চেপে আমি শীটগুলোকে সিলেক্ট করে একটা কমান্ডে রাইট বাটন ক্লিক করে ডিলিট দিলাম, তাহলে আমার শীট আমার ডিলিট হয়ে গেল। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা একটা ফাইলকে আমি একটা শীটকে আমি ডিলিট করলাম কিভাবে সেটা দেখালাম। এখন রিনেম করব, ইনসার্ট এবং ডিলিট দুটো জিনিসই দেখালাম। ইনসার্ট হচ্ছে আমরা প্লাস চিহ্ন দিয়ে একটা শীটকে ইনসার্ট করলাম, আর ডিলিট হচ্ছে রাইট বাটন ক্লিক করে ডিলিটে চাপলেই, একটা শীটের উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। তাহলে এই দুটো জিনিস গেল আমাদের হচ্ছে
রিনেম করব কিভাবে। রিনেমটা হচ্ছে, আমি আবার দেখাচ্ছি, ডোন্ট সেভ দিয়ে আমার যে ফাইলটা, যে ফাইলটা নিয়ে আমি কাজ করেছিলাম সেটাই আমি আবার ওপেন করছি। তাহলে আমি রিনেম করব কিভাবে। রিনেম হচ্ছে, ধরুন আমার এই ফাইলটার মধ্যে কিছু ডাটা আছে, এটা আমি রিনেম করতে চাই। এটা এই শীটের উপর রাইট বাটন ক্লিক করে রিনেমে যাব। আমি এখানে দিলাম সেলস সামারি রিনেম। তাহলে আমরা রিনেমের কনসেপ্টটা বুঝলাম। এরপর হচ্ছে হাইড আনহাইড শীট এবং সেল। এটাই কিভাবে আমি হাইড আনহাইড করতে পারবো। হাইড হচ্ছে প্রত্যেকটা শীটের উপর রাইট বাটন ক্লিক করে এই যে হাইড দিলাম আমি, তাহলে শীটটা আমার হাইড হয়ে গেল। আবার এই আরেকটা জায়গায় যদি আমি আনহাইড দিই, তাহলে দেখুন আমার এই শীটটা যেটা হিডেন করলাম সেটা হিডেন হয়ে গেল। তাহলে হাইড আনহাইডটা আমি এক্ষেত্রে আমি সেল যদি করি, এটা হচ্ছে শীটটা হাইড আনহাইড করার জন্য আমি শীটের উপর ডাবল রাইট বাটন ক্লিক করে হাইড দিলাম, সেটা হাইড হয়ে গেল। আবার আনহাইড দিলাম, আনহাইড হয়ে গেল। সেল সামারিটা এই যে আনহাইড হয়ে গেল। আর সেলকে যদি হাইড আনহাইড করতে চাই, তাহলে আমি প্রত্যেকটা এই সেলের উপর ক্লিক করে একটা সিলেক্ট, যে কয়টাকে আমি সিলেক্ট করব সেই কয়টার যে কয়টাকে হাইড করব, যে কয়টা সেলকে, সে কয়টার উপর এভাবে পুরো সেলটাকে সিলেক্ট করে আমি নিচের দিকে গেলাম, পুরো সেলটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যে কয়টাকে হাইড করতে চাচ্ছি আমি জাস্ট হাইড দিলাম। দেখুন বন্ধুরা, হাইড হয়ে গেল। আবার এখানে এই জায়গাটাতে আবার দিলাম আনহাইড, আবার আনহাইড, সরি, আমার এই যে পুরো রেঞ্জটা, যে রেঞ্জের মধ্যে আমার শীটটা হাইড হিডেন হয়ে গেল, সেই পুরো রেঞ্জের আগের এবং পরের কলামটা নিয়ে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, তারপর আনহাইড দিই, আবার আনহাইড হয়ে গেল। তাহলে আমরা সেল এবং শীট আনহাইড হাইড করা এটা দেখলাম। আর স্পেসিফিক কোন সেলকে আমরা ইচ্ছা করলে এটাকে যদি আমি এই যে কলামকে যদি হাইড করি, এই যে জাস্ট এখানে আমি পুরো কলামটাকে সিলেক্ট করে হাইড দিলাম, হাইড হয়ে গেল। আবার আমি আগের এবং পরের সেলটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনহাইড দিলাম, দেখুন আমার আগের অবস্থায় ফিরে আসছে। এটা হলো, তাহলে আমরা দেখলাম যে একটা ফাইল কিভাবে সেভ করতে হয় এবং সেভ এস করতে হয় সেটা দেখলাম, এবং একটা ওয়ার্কবুকের মধ্যে একাধিক শীট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম, এবং শীট গুলোকে কিভাবে ডিলিট করতে হয়। জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিলিট চাপবো, ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করে নিলাম। তারপর হচ্ছে সেল আনহাইড হাইড সেটা দেখলাম। আর একটা হচ্ছে যে আমি এক্সেলের কিছু ট্যাবের ইন্টারভিউ দেখলাম। আমাদের এখানে দেখুন, পেজ হোম, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, ভিউ, রিভিউ, এইগুলাকে আমরা বলবো যে এক্সেলের ট্যাব। এগুলাকে বলে ট্যাব। বিভিন্ন ট্যাবে আমাদের এক্সেলের এক এক ট্যাবের এক এক রকম কাজ, প্রত্যেকটা ট্যাবের আলাদা আলাদা কিছু কাজ আছে। তো ইচ্ছা করলে এই ট্যাব গুলোকে আমরা আবার কাস্টমাইজ করতে পারি। সাপোজ আমি এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে অপশনে যাব, অপশনে যাওয়ার পরে এখানে দেখুন কাস্টমাইজ রিবন, এখানে দেখুন আমাদের ইনসার্ট ট্যাবটা দেওয়া ছিল না। আমি কাস্টমাইজ রিবনে কি একটা ট্যাবকে ইনক্লুড এবং এক্সক্লুড করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, কিংবা টুলস গুলোকেও ইনক্লুড কিংবা এক্সক্লুড করা যায়। আমি জাস্ট হচ্ছে ইনসার্টটা, যেহেতু আমাদের ইনসার্ট ট্যাবটা ছিল না এখানে, আমি এটা ওকে দিয়ে দিলাম। দেখুন আমার ইনসার্ট ট্যাবটা এখানে চলে আসছে, দেখুন। তাহলে আমি কাস্টমাইজ রিবনে গিয়ে আমি ট্যাব গুলোকে কাস্টমাইজ করতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। কারো যদি কোনো ট্যাব যদি এখানে, সাপোজ অনেকের পিসিতেই ডেভেলপার ট্যাবটা নেই, সেক্ষেত্রে আমরা এখান থেকে গিয়ে এই যে অপশনে গিয়ে এখান থেকে ট্যাবগুলা কাস্টমাইজ রিবন থেকে আমি ইনক্লুড করে দিতে পারি। এই যে ডেভেলপার ট্যাবটা অনেক সময় দেওয়া থাকে না, সেটাকে আমি ইনক্লুড করে নিব। এভাবে ইন্ডিভিজুয়াল কোনো ট্যাব যদি মিসিং থাকে সেটাও আমরা এখান থেকে করতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের এক্সেল কিভাবে শুরু করব এই ফার্স্ট পার্টে আজকে আপনাদেরকে এতটুকু দেখালাম। নেক্সট পার্টে আমি আবারও শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।